গুড মর্নিং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আমি পামেলা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন বছর 2021 সাল। আমরা সবাই গত বছর অনেক দুঃখ, কষ্ট, মালিন্য, অনেক হতাশা সব কিছুর মধ্য দিয়ে কাটিয়ে আজকে আবার নতুন সূর্যোদয়ের সাথে সাথে আমরা নতুন বছরে প্রবেশ করেছি। আশা রাখছি যে এই বছরে গত বছরের হতাশা, মালিন্য, দুঃখ, কষ্ট সমস্ত কিছু ভুলে এই নতুন বছরে আমরা সবাই মিলে আনন্দে মেতে উঠতে পারবো এবং এই বছরটা আমাদের সকলের ভালো যাবে। আমার এই চ্যানেলের তরফ থেকে বড়দের জন্য রইল অনেক সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং শুভকামনা। আজকে তাহলে এই নতুন বছরে কর্নেলের হাত ধরে আবার আমরা এই চ্যানেলের অনুষ্ঠান শুরু করছি। গত দুদিন ধরে আমি পড়ছি সৈয়দ মুস্তাফা সিরাজের একটি কর্নেলের উপন্যাস স্বস্তিকা রহস্য। আজকে শোনাবো এর শেষ অধ্যায়। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, এছাড়া শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যখন কিছু আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এছাড়া আমার চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং কর্নেলের প্লে লিস্ট আমার আপডেট করা রয়েছে, সেটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সময় করে বেছে নিয়ে শুনবেন। তাহলে চলুন আর দেরি করব না, আপনাদের অনুমতি নিয়ে সোজাসুজি চলে যাচ্ছি গল্প পাঠের আসরে। আজকের গল্প স্বস্তিকা রহস্য, অধ্যায় 5। রহমত জিপ চালিয়ে যেতে যেতে বলল, কিছুই তো বুঝতে পারছি না কর্নেল সাহেব। কেল্লাবাড়ি জমি নিয়ে নাকি মামলা চলছে অনেক বছর ধরে, কিন্তু খুন খারাপি কখনো হয়নি। তো লোকেরা বলা বলি করছিল যে খুনের বদলে খুন হয়েছে, এবার আরও মনে হচ্ছে খুনোখুনি হবে। বলে সে কণ্ঠস্বর আবার চাপা করল, বলল, সাপ পাটোয়ারিজি কেল্লাবাড়ি কিনতে চান এই মৌকায়, তাই উনি নাক গলিয়েছেন। পাটোয়ারিজির ভাতিজার কাছে ভীমগড়ে সব গুন্ডা বাঁধা রয়েছে। তো শুনলাম যে বটবাবুকে খুনের জন্যে পাটোয়ারিজি কাপ্পা হয়ে সাত্রাবাবুদের আসামি করতে চাইছেন। এদিকে বটবাবু পাটোয়ারিজির লোক ছিল কি না? কর্নেল বললেন, আচ্ছা রহমত, আজ যে লাশটা পাওয়া গেল সে সম্পর্কে স্থানীয় লোকেরা কি বলছে তুমি জানো? অনেক কথা বলছে স্যার। এই লোকটাও নাকি এক সময় পাটোয়ারিজির ভাতিজা দলের গুন্ডা ছিল, বাচ্চুবাবু না কি যেন তার নাম। তো সে দল থেকে বেগে সাত্রাবাবুদের দলে গিয়ে ভিড়েছিল। হুম, তা সাত্রাবাবুদেরও কি গুন্ডা দল রয়েছে নাকি? আছে বই কি স্যার, গুন্ডা না পুষলে আজকাল বেওসা চলে নাকি? হ্যাঁ, তাহলে স্থানীয় লোকের মতে খুন খারাপিটা দলাদলির ব্যাপার, কি বলো? জি স্যার, সাত্রাবাবুদের অত্যাচারেই তো জমিদার বাবু কলকাতা চলে গিয়েছিলেন। তো জমিদার বাবু পাটোয়ারিজির দোস্তি ছিলেন কি না? তা লোকেরা কি বলছে? হ্যাঁ, লোকেরা তো এটাই বলছে স্যার। পোস্ট অফিসের সামনে রহমত জিপ থামালো। কর্নেল ধীরে সুস্থে নামলেন, বললেন, জয়ন্ত, তুমি একটু বসে থাকো, আমি এখনই আসছি। কৌতূহল চেপে বসে থাকতে বাধ্য হলাম। কর্নেল পোস্ট অফিসে ঢুকলেন এবং তারপরে বেরিয়ে এলেন। জিপে চেপে বললেন, অচিন্ত্য লাশের খবর পেয়ে অনিলবাবু ছুটে গেছেন, এখনো উনি ফেরেননি। দুজনের মধ্যে একসময় খুব বন্ধুত্ব ছিল, কাজেই বুঝতেই পারছো এটা খুব স্বাভাবিক। রহমত, আমরা বাংলোয় ফিরব। রহমত আমাদের ফরেস্ট বাংলোয় পৌঁছে দিয়ে চলে গেল। কর্নেল তাকে 4টে নাগাদ জিপ নিয়ে আসতে বলেছেন। স্নানাহারের পর কর্নেল ইজি চেয়ারে বসে মিটিমিটি হেসে বললেন, তুমি এমন ভ্যাবাচাকা খেয়ে গেছো যে কোনো প্রশ্ন তোমার মাথায় আসছে না। যাকে বলে হাল ছেড়ে দেওয়া, কি জয়ন্ত, তাই তো? ঠিক বলেছেন বস, বড্ড গোলমেলে ব্যাপার দেখছি। খেয়েই পাওয়া গেলে সমস্ত জটই ছাড়ানো যায়, তুমি জানবে জয়ন্ত। বলে কর্নেল চুরুটের ধোঁয়া ছেড়ে আবার বললেন, দেখো জয়ন্ত, খেইটা কিন্তু ধরিয়ে দিয়েছেন সাতরা মশাই। সে কি, কি বলছেন আপনি কর্নেল? হ্যাঁ জয়ন্ত, গঙ্গা এবং যমুনা মধ্যিখানে সুড়ঙ্গ, চিন্তা করো কথাটা।
তা ওটাই কি সেই খেই? কর্নেল টাকে হাত বুলিয়ে বললেন, উডল্যান্ড সাহেবের লেখা দ্য লেটার গুপ্তা আর্কিটেকচার বইটা আমাকে গন্ডগোলে ফেলে দিয়েছিল, বুঝলে। গুপ্তযুগের শেষ ভাগে মন্দিরের স্থাপত্য শৈলীতে তিনটে প্রতীক ছিল, সেটা চোখে পড়ার মতো: স্বস্তিকা, মকর এবং কচ্ছপ। মকর হলো গঙ্গার বাহন এবং কচ্ছপ যমুনার বাহন, কাজেই মকর গঙ্গার এবং কচ্ছপ যমুনার প্রতীক। আমি চমকে উঠে বললাম, কর্নেল, তাহলে ওই শব্দ ছকে? আমাকে থামিয়ে বৃদ্ধ রহস্যভেদী বললেন, স্বস্তিকা রয়েছে, তার তলায় মকর, কচ্ছপ এবং রপট আছে। রপট মানে কি জানো তো জয়ন্ত? রপট মানে হচ্ছে প্রবাহ। কাজেই আমি ধাঁধায় পড়েছিলাম। গুপ্তযুগের কোনো মন্দিরে ধ্বংসাবশেষের কথা আমি ভেবেছিলাম এবং প্রবাহ বলতে আমি ওই নদীটাকে বুঝেছিলাম। নদীর তীরে একটা মন্দিরের ধ্বংসাবশেষের স্তূপও রয়েছে, কিন্তু ওটা রাজা ভীম রায়ের তৈরি মন্দির। জেলা গেজিটিয়ার মন্দিরের যে বর্ণনা রয়েছে সেটা মিশ্র স্থাপত্যের। গুপ্তযুগে মন্দিরের মতো স্তম্ভ কিন্তু ছিল না। যাই হোক, সাঁতরামশাই গঙ্গা যমুনা নামে দুটো পুকুর এবং মধ্যিখানে সুড়ঙ্গের কথা বলা মাত্র শব্দচকের জট আমার খুলে গেল, বুঝলে। রপট অর্থাৎ প্রবাহ বলতে এই সুযোগে আমি সুড়ঙ্গকেই বুঝতে পারছি, কারণ গ্রীষ্মে যমুনা পুকুরের জল কমে গেলে উঁচু জমিতে গঙ্গা পুকুরের জল সুড়ঙ্গ বেয়ে এসে যমুনাকে ভরিয়ে দেয়। আমি বললাম, কর্নেল, সুড়ঙ্গ তো দেখলাম, কিন্তু ওটা খুঁড়ল কে, আর কেনই বা খুঁড়ল? আহা জয়ন্ত, বুঝতে চেষ্টা করো না। কেদারনাথ থেকে সংসারত্যাগী প্রশান্তবাবু একটা শব্দচক ভাইকে কিন্তু পাঠিয়েছিলেন। রায়বংশের পবিত্র দেব সম্পদ কোথায় রয়েছে তার সূত্র ওই শব্দছক। দেব সম্পদ কি কর্নেল? নাগমিথুন, যার প্রতীক হলো স্বস্তিকা চিহ্ন। বোঝাই যাচ্ছে যে দামি রত্ন দিয়ে তৈরি ওই নাগমিথুন রপটে, তার মানে প্রবাহ পথে লুকোনো ছিল। সুড়ঙ্গের ঠিক মাঝামাঝি জায়গায় ওটা ছিল। নাগমিথুন অর্থাৎ স্বস্তিকা সুড়ঙ্গ পথে জলপ্রবাহে বাধা সৃষ্টি করত না, আবার জলের স্পর্শে তার কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটারও কিন্তু সম্ভাবনা ছিল না। সুড়ঙ্গের গভীরতা 1.25 মিটার মতো। সেই ভাঙা মসৃণ পাথরের তলায় চাপ দিয়ে স্বস্তিকা বসানো ছিল। চোর তার সন্ধান পেয়ে খুঁড়ে বের করেছিল। এবার দেখো জয়ন্ত, আমার অনুমান হলো যে ওই প্রকাণ্ড স্বস্তিকা যদি সোনার হয় তবে তার ওজন কম পক্ষে 2 কিলোগ্রাম তো বটেই। এতক্ষণ কথা বলে কর্নেল চুপ করে গেলেন। কিছুক্ষণ চোখ বুজে দাড়িতে হাত বোলানোর পর ফের বললেন, জয়ন্ত, স্বস্তিকায় গঙ্গা পুকুরের ঘাস ভেসে এসে আটকে যাওয়া সম্ভব, কিন্তু তাতে রপটের গতি তত কিছু ব্যাহত হওয়ার কথা কিন্তু নয়। কারণ দুটো পুকুরের জলের যে স্তর আমরা দেখেছি তাতে বুঝেছি যে গঙ্গা পুকুরের জলের স্তর যমুনা পুকুরের জলের স্তর থেকে প্রায় 3 মিটার তো উঁচু হবেই। রপট তীব্রই হতো। অচিন্ত্যবাবু বলেই কর্নেল থেমে গেলেন। কর্নেল চোখ খুলে আমার দিকে তাকিয়ে আবার বললেন, দয়ামেয় দেবী আমাকে বলেছেন ওই খামটার কথা তাকে জানাননি। এদিকে তো দেখা যাচ্ছে যে বটকৃষ্ণবাবু খামের ভিতরকার শব্দচকের কথা কিন্তু জানতেন, কিন্তু তিনি ধাঁধার অর্থভেদ করতে পারলে পাটোয়ারিজিকে স্বস্তিকা বেচে দিয়ে চলে যেতেন ভীমগড় থেকে। আমি নিশ্চিত জয়ন্ত, তিনি গুপ্তধন আঁচ করেছিলেন, কিন্তু সেই গুপ্তধন কি এবং কোথায় লুকানো রয়েছে সেটা উনি বুঝতে পারেননি। আচ্ছা কর্নেল, অচিন্ত্যবাবু জমিদার রায়বাবুদের কর্মচারীর ছেলে, তো তার পক্ষে কেল্লা বাড়িতে লুকিয়ে রাখা স্বস্তিকার কথা কি জানা সম্ভব ছিল না? হ্যাঁ ছিল জয়ন্ত, কিন্তু দেখো কোথায় ছিল তা জানতে পারলে কবে সেটা ও হাতিয়ে নিত। তাহলে কর্নেল, আমার মনে হয় খুব সম্প্রতি কেউ স্বস্তিকার সন্ধান পেয়ে ওটা হাতিয়েছে। হুম, তুমি ঠিক বলেছ। বলে কর্নেল হঠাৎ সোজা হয়ে বসলেন। তারপর বললেন, সাইকেলে চেপে অনিলবাবু আসছেন, ওই দেখো। হ্যাঁ আমি জানতাম উনি আসবেন, আসতেই হবে, এই আবির্ভাব অনিবার্য ছিল। খোলা জানলা দিয়ে গেটের কাছে পোস্টমাস্টার অনিলবাবুকে সাইকেল থেকে নামতে দেখলাম।
কিন্তু আমি বুঝতে পারলাম না কেন ওর আগমনকে কর্নেল আবির্ভাব বলছেন। কর্নেলের সঙ্গে বারান্দায় বেরিয়েছিলাম। অনিলবাবুর চেহারা ঝোড়ো কাকের মতো। পোর্টিকোর তলায় সাইকেল রেখে নমস্কার করে বললেন, নমস্কার কর্নেল স্যার, শচীন বলল যে আপনি আমার খোঁজে নাকি গিয়েছিলেন। বারান্দার বেতের চেয়ারে আমরা বসলাম। কর্নেল বললেন, বসুন অনিলবাবু। অনিলবাবু আড়ষ্টভাবে বসলেন, তারপর ধরা গলায় বললেন, বাচ্চু মানে অচিন্ত আমার বাল্যবন্ধু ছিল, বুঝলেন। জেঠিমার সঙ্গে মন কষাকষি থাকলেও আমাদের বন্ধুত্ব বজায় ছিল। কিন্তু কর্নেল, আমি আমি বুঝতে পারছি না কবে সে কলকাতা থেকে একা এলো, আর কি করেই বা খুন হয়ে গেল, কে তাকে মারলো, আর কেনই বা মারলো। অবশ্য বাচ্চু একটু আধটু মস্তানি করে বেড়াতো, সেটা ঠিক, কিন্তু অনিলবাবু ফোঁস করে নাক ছেড়ে কান্না দমন করলেন, রুমালে চোখ মুছলেন। কর্নেল বললেন, দেখুন অনিলবাবু, আপনার মনের অবস্থা আমি বেশ বুঝতে পারছি। আপনি মর্গে আপনার বন্ধুর ডেড বডি দেখতে গেছেন শুনে পোস্ট অফিস থেকে আমি চলে এলাম। আমার শুধু দু একটা কথা আপনার কাছে একটু জিজ্ঞাসা ছিল। হ্যাঁ বলুন স্যার। আচ্ছা, আপনার কি সন্তানাদি আছে? হ্যাঁ আছে স্যার, এক ছেলে দুই মেয়ে। অনিলবাবু অবাক হলেন, বললেন, কিন্তু স্যার কেন এ কথা জিজ্ঞাসা করছেন? আচ্ছা, তাদের মধ্যে কার বয়স কত? অনিলবাবু একটু হকচকিয়ে গেলেন, সেটা স্পষ্ট। বললেন, স্যার মেয়ে দুটোর বয়স 7 বছর আর 5 বছর, ছেলের বয়স হচ্ছে 1.5 বছর। কিন্তু আচ্ছা অনিলবাবু, আপনার স্ত্রীর পড়াশোনা কত দূর? মাধ্যমিক স্যার। কিন্তু স্যার এই সমস্ত কথা কেন জিজ্ঞাসা করছেন? আপনার স্ত্রী কি প্রাইভেটে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন? অনিলবাবুর মুখে বিরক্তি ফুটে উঠল। ছেলে মেয়ে ঘরকন্না সামলাবে না লেখাপড়া করবে স্যার? হাহ, ছা পোষা গেরস্থ ফ্যামিলি, বাবা বড়লোক আছেন আছেন, আমি স্যার বাবার হেল্প নেব না বলে পৃথগণ্য হয়েছি। বাহ, আপনি পৃথগণ্য বললেন, শুদ্ধ বাংলা। আপনার বাবা তো সেদিন পৃথগান্য বলেছিলেন। বুঝতেই পারছি আপনি বাংলা ভাষা নিয়ে বেশ চর্চা করেন। পৃথক এবং অন্য সন্ধি করলে পৃথগণ্য হয়। আজকাল যা অবস্থা হয়েছে, শিক্ষিত বাঙালি শুদ্ধ বাংলা বলতে পারেন না। কিছু মনে করবেন না অনিলবাবু। আচ্ছা, আপনি কতদূর পড়াশোনা করেছেন? অনিলবাবু গলার ভেতর থেকে বললেন, আমি গ্র্যাজুয়েট। আর্টস না কমার্স? কমার্স স্যার। কর্নেল মুখে প্রশংসা ফুটিয়ে বললেন, বাহ, কমার্সের ছাত্র হয়েও আপনি শুদ্ধ দেখছি বাংলা বলতে পারেন। তার মানে আপনি বাংলা ভাষা রীতিমতো চর্চা করেন। কাল অবশ্য আমার অবাক লেগেছিল, সরকার ডাকঘরে অভিধান সাপ্লাই করেন না, অথচ আপনার টেবিলে বৃহৎ বঙ্গীয় অভিধান, একেবারে নতুন সংস্করণের অভিধান। আজকাল বইয়ের যা দাম, নিশ্চয়ই অভিধানটা কিনতে 100 টাকার বেশি খরচ হয়েছে। বাংলার বাইরে বাংলা ভাষা চর্চা যারা করেন তাদের প্রতি আমার বেশ শ্রদ্ধা হয়। অনিলবাবু কর্নেলের কথা শুনে হাসি মুখে বললেন, স্যার আমাদের একটা লাইব্রেরি রয়েছে, নাম হচ্ছে বান্ধব পাঠাগার। তার এক্সিকিউটিভ কমিটির মেম্বার আমি। লাস্ট মিটিংয়ে ঠিক হয়েছে যে প্রত্যেককে অন্তত 200 টাকা দামের বই কিনে দিতে হবে। লিস্ট করে দেওয়াও হয়েছে যে কাকে কি বই কিনে দিতে হবে। আমার একটা অভিধান কিনে দেওয়ার কথা ছিল, তো ওটা কলকাতা থেকে ভিপি করে আমি আনিয়েছি। দিতে যাওয়ার সময় আমি পাইনি স্যার। কর্নেল হেসে বললেন, বাহ, চমৎকার সিদ্ধান্ত তো। আপনাদের লাইব্রেরিটা ভাবছি দেখতে যাব, কিছু ডোনেশনও দেব বই কেনার জন্যে। ইউ আর ওয়েলকাম স্যার। বলে অনিলবাবু উঠে দাঁড়ালেন, নমস্কার করে তেমনই হাসি মুখে নেমে গেলেন বারান্দা থেকে। তারপর সাইকেল ঠেলতে ঠেলতে লন পেরিয়ে গেট খুলে বেরুলেন। উতরায়ের পথে জোরে সাইকেল চেপে অদৃশ্য হয়ে গেলেন। এই ভঙ্গিতে একটা লক্ষণ প্রকট হচ্ছিল। আমি বললাম কর্নেলকে, আচ্ছা কর্নেল, ভদ্রলোকের সঙ্গে রসিকতা করার অর্থটা কি? জয়ন্ত, আভিধানিক অর্থ হচ্ছে নিষ্কাশন। কর্নেল ঘড়ি দেখলেন, তারপর আবার বললেন, তুমি কিছুক্ষণ গড়িয়ে নিতে পারো, দেখো মাত্র কিন্তু 45 মিনিট, কারণ এখন 2:15 বাজে। মিনিট পড়েনও
বিছানায় লম্বা হয়েছিলাম আরামপ্রিয় বাঙালির চিরাচরিত ভাত ঘুমের অভ্যেসে। হঠাৎ বাইরে জিপের শব্দে ঘুম ভেঙে গেল। কর্নেল বারান্দায় ছিলেন, সম্ভাষণ করলেন, আসুন মিস্টার পান্ডে। সেই পুলিশ অফিসার পান্ডে। কান পাতলাম। পান্ডের পুলিশি জুতোর একটা শব্দ শোনা গেল। বেতে চেয়ারটা মচমচ করে উঠল। এসে যেন ধপাস করে তিনি বসলেন। চাপা স্বরে বললেন, স্যার, বডির প্যান্টের হিপ পকেটে একটা ছোট্ট মানিব্যাগ পাওয়া গেছে। কিছু টাকা কড়ি আর দুটো ভাঁজ করা ইনল্যান্ড লেটার রয়েছে। একটা সুন্দর সিং পাটোয়ারিজির পক্ষ থেকে ম্যানেজার রাকেশ শর্মার লেখা ইংরেজিতে টাইপ করা একটা চিঠি, আর অন্যটা হচ্ছে বটকৃষ্ণ গুহের লেখা। এই দেখুন স্যার। একটু পরে কর্নেল বললেন, হুম, দুটো চিঠিতেই অচিন্তকে ডেকে পাঠানো হয়েছে আমি দেখতে পাচ্ছি। স্যার, বটকৃষ্ণবাবু চিঠিটা হচ্ছে 1 জুলাই লেখা, আর দেখুন রাকেশ শর্মারটা কিন্তু 8 জুলাই। আচ্ছা, আজ তো 18 জুলাই না? হ্যাঁ, কলকাতার এন্টালি পোস্ট অফিসের ডেট স্ট্যাম্পটা একটু দেখুন স্যার। বটকৃষ্ণের চিঠি পৌঁছেছে 14 জুলাই, কিন্তু রাকেশ শর্মারটা পৌঁছেছে 13 জুলাই। লোকাল পোস্ট অফিসের ডেট স্ট্যাম্প কিন্তু পড়া যাচ্ছে না, বেশ অস্পষ্ট। আসলে টিকিটের ওপর ছাপ পড়লে তারিখটা পড়া যায় না। মিস্টার পান্ডে, দুটো ইনল্যান্ডি প্রেরকের নাম ঠিকানা নেই দেখতে পাচ্ছি। যাই হোক, রাকেশ শর্মাকে আপনি জিজ্ঞাসা করেছেন আশা করি। হ্যাঁ স্যার, অবশ্যই। অচিন্তকে নাকি পাটোয়ারিজি তার কলকাতা অফিসে চাকরি দিতে চেয়েছিলেন। চিঠিটা সর্ট অফ ইন্টারভিউ। তবে ইন্টারেস্টিং ঘটনা হলো যে আমাদের একজন ইনফর্মার বলছে যে 14 জুলাই বিকেলে রাকেশের বাড়িতে বাচ্চু মানে অচিন্তকে দেখেছিল। রাকেশ এটা অস্বীকার করেছে। অথচ সেই দিন সন্ধ্যার একটু আগে কেল্লাবাড়ির উত্তর পূর্ব কোণে নদীর ধারে ঢিবির ওপর রাকেশ এবং বাচ্চু নাকি বসেছিল। মর্গের ডোম কানাইয়ের বউ দেখেছে। সে জৈব প্রয়োজনে নদীর ওদিকে গিয়েছিল। এই দুটো মার্ডার কেসে তদন্তকারী অফিসার আইও মিস্টার রামলাল সিং ডিবিতে একটা গাছের তলায় পাথরের স্ল্যাবের নিচে অনেকগুলো সিগারেটের ফিল্টার টিপস আবিষ্কার করেছেন স্যার। তো রাকেশ চেইন স্মোকার, কাজেই তাকে আমরা গ্রেপ্তার করেছি। তবে এখনই প্রচণ্ড প্রেশার আসছে কিন্তু স্যার। সুন্দরজি বেশ প্রভাবশালী লোক। আচ্ছা, শাবল টাকা সেটা খোঁজ নিয়েছেন? পান্ডের হাসি শোনা গেল। বলল, স্যার, প্রবলেম রয়েছে। খড়ের গাদায় সূচ খোঁজার ব্যাপার। কেউ কি স্বীকার করতে চাইবে বলুন যে শাবলটা তার? মিস্টার পান্ডে, কেল্লাবাড়ি থেকে পুলিশ ক্যাম্পটা আপনি তুলে নিন। ঠিক আছে স্যার, কিন্তু আমাদের বিশেষ করে আমাদের কাছে এই খুনোখুনির মোটিভ কিন্তু এখনো অস্পষ্ট। তা আপনি কি অনুগ্রহ করে আপনার হাতের তাস একটু দেখাবেন? দেখালে পুলিশের পক্ষে এগোনো একটু সহজ হতো আর কি। দেখাবো মিস্টার পান্ডে, দেখাবো। মিসেস দয়াময়ী সাঁতরা এসে পৌঁছালেই দেখতে পারবেন। উনি রাত 10টার আগে তো পৌঁছতে পারবেন না স্যার। হ্যাঁ, ওকে ট্রাঙ্ক কলে কি অচিন্ত্য মৃত্যু সংবাদ জানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই জানিয়েছি স্যার। আমি কথা বলেছি। তা ওর রিয়াকশন কেমন বুঝলেন? না স্যার, খুব বিচলিত বলে তো আমার মনে হয়নি। সম্ভবত বেশ স্ট্রং নার্ভের মহিলা। শোনা মাত্র বললেন, তাই নাকি? ঠিক আছে, আমি যাচ্ছি, বলে তারপর ফোনটা ছেড়ে দিলেন। হুম, মিস্টার পান্ডে, তাহলে ওই কথাই রইলো, এখনই গিয়ে কেল্লাবাড়ি থেকে পুলিশ ক্যাম্প আপনি সরিয়ে নিন। মিস্টার পান্ডে কর্নেলকে নমস্তে বলে চলে গেলেন। ওর জিপের শব্দ মিলিয়ে যাওয়ার পর আমি বারান্দায় গেলাম। বললাম, ওহ কর্নেল, ভাত ঘুম বরবাদ হলো, কিন্তু অবশ্য তাতে দুঃখ নেই। আপনাদের কথাবার্তা শুনে একটা ব্যাপার কিন্তু আমার মাথায় এলো। বটকৃষ্ণবাবু অচিন্ত্যের সাড়া না পেয়ে তাকে ডেকে আনতে কলকাতায় গিয়েছিলেন। কর্নেল ঘড়ি দেখে বললেন, না, রহমতের দেখছি আসার সময় হয়ে এলো। কফিটা খেয়ে নেই। কৃপানাথ! কৃপানাথ তার ঘর থেকে সাড়া দিল, আসছি স্যার। কফি নিয়ে এসো তো। একটু পরে কফি দিয়ে গেল কৃপানাথ। কফি খেতে খেতে আমি বললাম, কর্নেল, আপনি কিন্তু আমার কথাটাকে একদম পাত্তা দিলেন না।
কর্নেল আস্তে সুস্তে বললেন, আরে জয়ন্ত, দয়াময়ী দেবীকে আসতে দাও না। রহমতের জিপ এসে গেল ঠিক 4টে। কর্নেল তাকে সাত্রা বাবুদের বাড়ি নিয়ে যেতে বললেন। আমি বিরক্ত হলাম, বললাম, উফ কর্নেল, কি ব্যাপার বলুন তো, আবার সেই সাত্রা বাড়ি? খুনি তো ধরা পড়ে গেছে, আর মোটিভ তো স্পষ্ট। অচিন্ত সোনার স্বস্তিকার খোঁজ পেয়েছিল, আর যেইভাবেই হোক পেয়েছিল, আর সেটা নিয়েই। কর্নেল আমাকে থামিয়ে দিয়ে বললেন, ডার্লিং, বান্ধব পাঠাগারে যাব। বাংলার বাইরে বাঙালির বাংলা চর্চার এই যে চেষ্টা, এটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়। ব্যাপারটা একবার একটু দেখা যাক। বান্ধব পাঠাগারের সামনে জিপ দাঁড় করাতে বললেন কর্নেল, একতলা এই বাড়িটা আগেই আমি দেখেছিলাম, এখন দরজাটা খোলা। আমাদের দেখে এক প্রৌঢ় ভদ্রলোক চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আপনি কি কর্নেল সাহেব? আসুন আসুন, কিছুক্ষণ আগে অনিল আপনার কথা বলে গেল। হ্যাঁ, আমার পরিচয় দিই, আমি ইন্দু মাধব গাঙ্গুলি, আমি সেক্রেটারি। বলে উনি বিষণ্ণ হেসে আবার বললেন, এই দেখুন না, একা একা বসে মাছি তাড়াচ্ছি। আজকাল কি বলবো, লোকে আর বই পড়তে চায় না, খবরের কাগজ আর টিভির দিকেই সব তাদের ঝোঁক। কয়েকটা কাগজ রাখি, একটা টিভি কেনার চেষ্টা অবশ্য চলছে বুঝলেন। তাকিয়ে দেখুন কত বই, মূল্যবান সব কালেকশন, সব পোকায় কাটছে। জমিদার রায়বাবুদের দান করা জমি এবং তাদেরই এই লাইব্রেরি। ওরা চলে যাওয়ার পর আমরা কজন বন্ধু বান্ধব মিলে অনেক চেষ্টা করে বুঝলেন নবজীবন দিয়েছিলাম লাইব্রেরিটার। তা আপনারা দাঁড়িয়ে কেন স্যার, বসুন বসুন, মেম্বাররা সব সন্ধ্যার আগেই এসে পড়বে। কর্নেল বসলেন না, বললেন, হ্যাঁ, আপনার টেবিলে দেখছি বৃহৎ বঙ্গীয় অভিধান রয়েছে। হ্যাঁ, অনিল দিয়ে গেল। আমরা লাস্ট মিটিংয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। হ্যাঁ, অনিলবাবু বলছিলেন তো, আমাকেও একটা আপনি লিস্ট দিতে পারেন, কলকাতা থেকে আমি কিনে পাঠিয়ে দেব আপনাকে। বাংলার বাইরে বাঙালির এই যে নিজস্ব ভাষা সংস্কৃতি চর্চা, এটা আমার কিন্তু ভারী ভালো লাগে। একসময় অনেক বিখ্যাত বাঙালি সাহিত্যিককে বাংলার বাইরে থেকেই আমরা পেয়েছি, এমনকি কত উঁচু দরের বাংলা পত্রিকা তখন বেরোতো। ইন্দুবাবু আবেগে চঞ্চল হয়ে আবার বললেন, আপনার আমার জেনারেশনের লোকেরা এর খবর রাখি। আজকালকার ছেলেরা শুধু হুল্লোড়বাজি বোঝে বুঝলেন। খেলা বলতে ফুটবল, ক্রিকেট, টেনিস। হাহ, এক সময় এই লাইব্রেরির পৃষ্ঠপোষকতায় পুজো পার্বণ, খেলাধুলা, আবার ধরুন শরীর চর্চা সবই হতো। এখন কথা তুললে বলে জুডো, ক্যারাটে, কি সব ওই যৌগিক ব্যায়াম, এই সমস্ত। হুঁ, তো তাও গজিয়ে উঠেছে। চলুন স্যার, আপনাদের এরিয়াটা দেখাই। প্রায় 15 কাঠা জমি কিন্তু স্যার, পিছনে জঙ্গল হয়ে সব পড়ে রয়েছে। পিছনে অনেকটা জায়গা পাঁচিল ঘেরা, সত্যি জঙ্গল হয়ে রয়েছে। পিছনকার বারান্দার কোনায় থিয়েটারে স্টেজের সরঞ্জাম দেখলাম, অবহেলায় পড়ে রয়েছে আবর্জনার মতো। কর্নেল বললেন, বাহ, মুগুর ডাম্বেলও রয়েছে দেখছি। হ্যাঁ স্যার, ব্যায়ামগার তো ছিল। ওই দেখুন, দেখুন স্যার, আয়রন বারের অবস্থা। রায় মশাইদের আমলে কিন্তু স্যার কুস্তি চর্চাও হতো। তাই তো দেখছি, বাঁশ আর কাঠের খুঁটিও তো দেখছি। থিয়েটারে স্টেজ স্যার, কিংবা ওই ফাংশন টাংশনের জন্যেই রাখা হয়েছে। প্যান্ডেলের সমস্ত সাজ সরঞ্জামও রয়েছে। আচ্ছা, আজ নাকি ভীমগড়ে একটা খুনোখুনি হয়েছে শুনলাম। কর্নেলের আকস্মিক প্রশ্নে ইন্দুবাবুর উত্তেজনা বেড়ে গেল। তিনি বলতে শুরু করলেন, হ্যাঁ স্যার, উফ, কি বলবো আপনাকে, এখনকার কালচার, এই খুনোখুনি আর দাঙ্গা হাঙ্গামা, রাজনীতি দেশটাকে একেবারে উচ্ছন্নে পাঠিয়ে দিল স্যার। তো শুনলাম দুজন বাঙালি নাকি খুন হয়েছেন। ইন্দুবাবু গম্ভীর মুখে বললেন, একদম বাজে চরিত্রের লোক স্যার। একজন ওই গুন্ডামি করে বেড়াতো, আরেকজন ছিল স্যার নাম্বার ওয়ান চিট,
ওই জেল খাটা দাগি আসামি যাকে বলে। তা কি যেন নাম? ওই তো স্যার বটকেষ্ট। ওর কথা আর বলবেন না স্যার। আর অন্যজন? বাচ্চু স্যার। ওর বাবা নরেনবাবু কিন্তু সজ্জন মানুষ, এই লাইব্রেরির পৃষ্ঠপোষক ছিল। তা বাচ্চুবাবু নাকি অনিলবাবুর বন্ধু ছিলেন? হ্যাঁ স্যার, ওই তো অনিলের সঙ্গে আসতো টাসতো। না, ওকে আমি একদম পছন্দ করতাম না। তবে সাঁতরাবাবুর বাড়ির বড়বাবুর স্ত্রী ওকে পোষ্যপুত্র নিয়েছিলেন। তিনিও এক দজ্জাল মহিলা স্যার, এখন কলকাতায় থাকেন, মাঝে মধ্যে আসেন অবশ্য। হ্যাঁ, তা বাচ্চুবাবু গুন্ডামি করে বেড়াতেন জেনেও তাকে পোষ্যপুত্র নিয়েছিলেন ভদ্রমহিলা? ইন্দুবাবু আবার চাপা স্বরে বলতে শুরু করলেন। কি বলবো স্যার, ওর দেওর মানে ওই অনিলের বাবার অত্যাচারে। বাচ্চু না থাকলে অনিলের বাবা নব তার বৌদিকে প্রপার্টির ন্যায্য শেয়ার দিত না, পথে বসিয়ে ছাড়ত। নব স্যার হাড়ে হাড়ে বজ্জাত, টাকা হলো ওর ধ্যান জ্ঞান। কিন্তু অনিল ওর ছেলে হয়েও উল্টো স্বভাবের। আবার দেখুন অনিলের দাদা সুনীল, একেবারে ওই বাবার মতন স্বভাব। অনিলকে বঞ্চিত করার তালে রয়েছে। নব মারা পড়লে দুই ভাইয়ে ঝামেলা বাঁধবে। তবে স্যার অনিল ভালো লোক। ইন্দুবাবু এবার প্রসঙ্গ বদলিয়ে বললেন, চলুন স্যার, লাইব্রেরির কানেকশনটা আপনাকে দেখাই। কর্নেল পকেট থেকে নেম কার্ড বের করে ওকে দিয়ে বললেন, আমি চলি ইন্দুবাবু, এই ঠিকানায় বইয়ের লিস্ট আপনি পাঠাবেন, আর লাইব্রেরির কালেকশন আমি পরে এসে দেখব, আর আমার পক্ষে যতটা সম্ভব সেটা কিনে আমি পাঠিয়েও দেব। চলি, নমস্কার। কর্নেল পা বাড়িয়ে হঠাৎ থমকে দাঁড়ালেন, তারপর দাড়ি খামচে ধরে কি যেন একটা ভাবলেন। ইন্দুবাবু নেম কার্ডটা খুঁটিয়ে পড়ছিলেন। কর্নেল ব্যস্তভাবে লাইব্রেরিতে ঢুকে টেবিলের ওপর রাখা সেই অভিধানটা তুলে নিলেন। তারপর শেষ দিককার পাতা ওল্টাতে ওল্টাতে কি একটা চিরকুট হাত সাফাই করলেন। ইন্দুবাবু আমার পিছনে ছিলেন, তাই ব্যাপারটা আমার চোখে পড়ল। ইন্দুবাবু বললেন, খুব ভালো ডিকশনারি স্যার, আমাদের কালেকশন খুব ভালো স্যার, দেখতেই পাচ্ছেন সব। কর্নেল টেবিলে বইটা রেখে দিয়ে বললেন, হ্যাঁ, বৃহৎ বঙ্গীয় শব্দাভিধান। আমি ভেবেছিলাম নিছক অভিধান। 19 শতকের পণ্ডিত রামবিনোদ ভট্টাচার্যের এই শব্দাভিধান এতদিন আউট অফ প্রিন্ট ছিল। প্রকাশককে ধন্যবাদ কিন্তু দেওয়া উচিত। বলে উনি ব্যস্তভাবে বেরিয়ে এলেন। জিপে আমাকে উঠতে ইশারা করলেন। তারপর উনি উঠে বললেন, রহমত, ফরেস্ট বাংলোয় ফিরব। আজ আর তোমাকে কষ্ট দেব না। কাল সকাল 9টায় তুমি জিপ নিয়ে কিন্তু আবার আসবে। বাংলোয় আমাদের পৌঁছে দিয়ে রহমত চলে গেল। কর্নেল কৃপানাথকে কফি আনতে বলে বারান্দায় গিয়ে বসলেন। আমি জিজ্ঞাসা করলাম, কর্নেল, অভিধান খুলে আপনার হাত সাফাই আমি কিন্তু দেখে নিয়েছি। কর্নেল পকেট থেকে একটা চিরকুট বের করে দিলেন। দেখলাম কলকাতার এক নামী পুস্তক বিক্রেতার দোকানের ক্যাশ মেমো, তারিখ 13ই জুলাই। মেমোতে ক্রেতার নাম নেই, 10% কমিশন বাদ দিয়ে 180 টাকা দাম নেওয়া হয়েছে। কর্নেল বললেন, জয়ন্ত, কি বুঝলে বলো তো? বইটা ভিপিপিতে তো আসেনি। তা অনিলবাবু মিথ্যা কেন বললেন স্যার? কর্নেল, মেমোটা যে পাতায় ছিল সেই পাতায় রপট শব্দটা রয়েছে, পাশে টিক দেওয়া। তাহলে শব্দছকটা? অনিলবাবু জানতেন। জানার কারণ ছিল প্রসন্ন রায়ের নামে ডাকে আসা চিঠি। প্রসন্নবাবু তখন কলকাতাবাসী, এদিকে তখন পোস্টম্যান ছিলেন বটকৃষ্ণবাবু। তিনি পোস্টমাস্টারের দৃষ্টি আকর্ষণ করে থাকবেন। আমার যুক্তিসঙ্গত অনুমান, জয়ন্ত, চিঠিটা কৌতূহলী হয়ে খুলেছিলেন অনিলবাবু। তারপর বটকৃষ্ণবাবুকে কলকাতায় প্রসন্নবাবুর ঠিকানায় উনি রিডাইরেক্ট করতে বলেন। ঠিকানার ওপর লাল ডট পেনে কাটা দাগ আছে দেখছি, দেখো। বটকৃষ্ণবাবু রিডাইরেক্ট না করে দয়াময় দেবীর লেটার বক্সে ওটা রেখে এসেছিলেন। বটকৃষ্ণবাবুর মাথায় রহস্য তৈরির একটা বাতিক ছিল, সেটা তো আমরা জেনেছি। বলে কর্নেল হেসে বললেন আবার, জয়ন্ত, ভদ্রলোক পেটের দায় লোককে হয়তো চিট করতেন।
কিন্তু ও রহস্যবাতিক চাগিয়ে তুলেছিল সত্যসেবক পত্রিকায় লেখা তোমার ওই রং চড়ানো ক্রাইম স্টোরি। তোমার কলম বড্ড বেয়াড়া, জয়ন্ত। আমি বিব্রতভাবে বললাম, ভ্যাট, কি যে বলেন না আপনি কর্নেল। অধ্যায় 6। রাতে খাওয়ার পর বারান্দায় বসেছিলাম। কর্নেল পাহাড়ি অর্কিড নিয়ে বকবক করছিলেন। আমি বৃষ্টির আশা করছিলাম। রাতের বৃষ্টির সৌন্দর্য এমন করে কখনো বুঝিনি। কিন্তু আকাশে মেঘ নেই, নক্ষত্রমালায় এ রাত আজ অন্য সাজে সেজেছে। শুয়ে পড়ার জন্যে আমি উঠে দাঁড়ালাম, কিন্তু কর্নেল বললেন, জয়ন্ত, আর একটু বসো প্লিজ। আশা করছি আজ রাতেই রহস্যের শেষটুকু আমি ফাঁস করে ফেলতে পারবো। অগত্যা আমাকে বসতে হলো। আমি বললাম, ওহ কর্নেল, ফাঁস হতে আর কি বাকি আছে বলুন তো? খুনি রাকেশ শর্মা, সেটা তো স্পষ্ট। অচিন্ত যেভাবে হোক শব্দছকের ধাঁধা ছাড়িয়ে স্বস্তিকা উদ্ধার করেছিল, আর তাকে মেরে স্বস্তিকা হাতিয়ে রাকেশ তার লাশ পুঁতে রেখেছিল। অতি উৎসাহী বটকৃষ্ণবাবু কলকাতা থেকে আমাদের সঙ্গে ফিরে কেল্লা বাড়িতে গিয়ে নিশ্চয়ই লাশ পুঁতে রাখার চিহ্ন দেখেছিলেন। তাই ভোরবেলা লাশ খুঁড়ে বের করতে, ওই দেখো, সম্ভবত মিস্টার পাণ্ডের জিপ কিন্তু আসছে। উতরাই পথের নিচে আলোর ঝলক দেখতে পেলাম। জিপ গেটের কাছে এসে হর্ন দিলে কৃপানাথ দৌড়ে গিয়ে তালা খুলে গেট ফাঁক করল। মিস্টার পাণ্ডে এবং এক প্রৌঢ়া ভদ্রমহিলা নেমে এলেন জিপ থেকে। কর্নেল উঠে দাঁড়িয়ে সম্ভাষণ করে বললেন, আসুন আসুন মিসেস সাঁতরা, আসুন প্লিজ। ইনি তাহলে দয়াময়ী সাঁতরা, উজ্জ্বল গৌরবর্ণা ব্যক্তিত্ববতী মহিলা। মুখে মানসিক শক্তির ছাপ বেশ স্পষ্ট। পরনে সাদা থান, কাঁধে একটা কিট ব্যাগ ঝুলছে। সেটা টেবিলে রেখে শান্তভাবে বসলেন। মিস্টার পাণ্ডে বললেন, সোজা স্টেশন থেকে এখানে আসছি কর্নেল, তো উনি বললেন যে আগে আপনার সঙ্গে দেখা করতে চান। দয়াময়ী দেবী বললেন, আপনাকে আগে বলা উচিত যে বাচ্চুর মৃত্যুতে আমি কিন্তু দুঃখিত হইনি। দুধ দিয়ে আমি কালসাপ পুষেছিলাম, ও আমার জীবনে কাটার মতন বৃত্ত। যাক, আমি এবার হাঁপ ছেড়ে বেঁচেছি। কর্নেল বললেন, আপনি কিন্তু আমাকে ওর সম্পর্কে কিছুই জানাননি দয়াময়ী দেবী। না কর্নেল, আমি ইচ্ছা করে আপনাকে জানাইনি। এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি বলতে পারেন। তবে ওই খামটা সম্পর্কে আমার কৌতূহল ছিল, তাই আমি ভেবেছিলাম যে আপনি পারবেন এই অদ্ভুত ধাঁধার জটটা ছাড়াতে। হ্যাঁ, ছাড়িয়েছি দয়াময়ী দেবী, কিন্তু আগে একটা প্রশ্নের আপনি উত্তর দিন তো। বাচ্চু কবে কলকাতা থেকে এখানে এসেছিল? দয়াময়ী দেবী একটু চুপ করে থাকার পর আবার বললেন, ও মাঝে মাঝে কিছু না জানিয়ে উধাও হয়ে যেত। গত 13ই জুলাই দুপুরে খেয়ে ও বেরিয়ে গেল। তারপর ওর পাত্তা কিন্তু আর পাইনি। হঠাৎ আজ এখান থেকে পুলিশ ট্রাঙ্ক কল করে আমাকে সব জানালো। আচ্ছা দয়াময়ী দেবী, আপনার দেওর নবকুমার বাবু আপনার কাছে কি গিয়েছিলেন? হ্যাঁ, রায়বাবুর সঙ্গে মামলা মিটমাট করার জন্য বলছিল। আমি বলেছি ভেবে দেখব। তা মিসেস সাঁতরা, বটকৃষ্ণবাবু কি আপনার কাছে গিয়েছিলেন? হ্যাঁ, বট তো প্রায় যেত। বাচ্চুর সঙ্গে ওর ভাব ছিল। আমি বটকে পাত্তাও দিতাম না। বটর কর্নেল দুমুখো স্বভাব ছিল। তা নবকুমার বাবু আপনার ওখানে থাকার সময় কি বটকৃষ্ণবাবু গিয়েছিলেন? না, নব বেরিয়ে যাওয়ার একটু পরেই বট ওখানে গিয়েছিল। তাহলে বটকৃষ্ণবাবু নবকুমার বাবুকে আপনার বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখে থাকবেন, কিংবা নবকুমার বাবু আছেন জেনে উনি বাইরে অপেক্ষা করছিলেন। যাই হোক, বটকৃষ্ণবাবু আপনাকে কি বলেছিলেন? ও বাচ্চুর কথা জিজ্ঞাসা করলো। আমি বললাম যে বাচ্চু নেই। বট বেহায়া একটা লোক ছিল কর্নেল। খেতে চাইলো, আমি খেতে দিলাম। খেয়ে দিয়ে চলে গেল। 10টা টাকা চাইলো, তাও এনে দিলাম। তা বাচ্চু যাওয়ার আগে টাকা চেয়েছিল আপনার কাছে? হ্যাঁ কর্নেল, 500 টাকা ধার হিসাবে চেয়েছিল। ধার চাওয়াতে আমার খুব রাগ হয়েছিল। অনেক সাদাসাদির পর আমি 300 টাকা দিয়েও ছিলাম। তা অনিল বাবুর সঙ্গে তো আপনার সম্পর্ক ভালো? অ্যাকচুয়ালি কর্নেল, অনিল ওর বাবা আর দাদার মতন কিন্তু কুচুটে নয়, ভালো লোক।
আমাকে খুব ভক্তি শ্রদ্ধা করে। আমি এলে অনিল আর ওর বউ খোঁজ খবরও নেয়। অনিল বাচ্চুর বন্ধু হলো বাচ্চুর মতন খামখেয়ালি বা দুষ্টু প্রকৃতির ছেলে কিন্তু নয়। বাচ্চুকে নিয়ে কর্নেল সাহেব আপনাকে কি বলবো, আমার ঝামেলার অন্ত ছিল না। কিন্তু গত মাস থেকে অনিল বাবুর সঙ্গে আপনার সম্পর্ক কি আগের মতো রয়েছে দয়াময়ী দেবী? দয়াময়ী দেবীর চোখে চমক আমি লক্ষ্য করলাম। তিনি বললেন, কি, অনিল কিছু বলছিল নাকি? হ্যাঁ, গত মাসে এখানে এসে আপনি নাকি ওকে শাসিয়েছিলেন। সে কি, ওকে শাসাবো কেন? ওর বাবা দাদাকে আমি শাসিয়েছিলাম। আমি শাসাবো না? আপনি কি বলছেন কর্নেল? আমার ঘরে তালা ভেঙে জিনিসপত্র তছনছ করবে আর আমি চুপ করে বসে থাকবো, বসে বসে আমি দেখবো? তা আপনি পুলিশকে জানাননি কেন? দয়াময়ী দেবী আস্তে আস্তে বললেন, আসলে চুরি কিছুই যায়নি তাই, কিন্তু ঘরের ভেতরটা সব লণ্ডভণ্ড করে রেখেছিল। তা চোর কি কিছু খুঁজেছিল বলে আপনার মনে হয়? হ্যাঁ, আমার পরে মনে হয়েছে। তা আপনার ঘরে কি এমন থাকতে পারে যে চোর সেটা খুঁজবে? না কর্নেল, এ বাড়িতে তেমন দামি কিছু আমি রাখিনি, শুধু কিছু আসবাবপত্র, বিছনা আর রান্নাবান্নার কিছু জিনিস। পার্টিশন করা বাড়ি, অন্য পাশে অনিল থাকতো, তাই হয়তো অনিলের গায়ে লেগে থাকতে পারে। না, আমি কিন্তু অনিলের নাম ধরে কিছুই বলিনি বা আমি ওকে শাসাইও নি। আচ্ছা, নবকুমার বাবু বলছিলেন যে অনিল তার ঘর থেকে কিছু দলিলপত্রের ফাইল চুরি করে আপনাকে দিয়েছে, তাই অনিলকে তিনি পৃথগণ্য করে দিয়েছেন। দয়াময়ী দেবী বাঁকা বাঁকা মুখে বললেন, আমার স্বামী দলিলপত্রের ফাইল? নব তা লুকিয়ে রাখবে, চাইলে দেবে না? বাহ, কি বলছেন! খেল্লাবাড়ির বড় রায়বাবুর কাছে আমার স্বামী গঙ্গা যমুনা নামে দুটো পুকুর এবং মাঝখানে জমিটা পুরো কিনেছিলেন। ওতে নব শেয়ার কিন্তু নেই। সেই দলিলপত্র নব লুকিয়ে রেখেছিল। কাজে আমি কোনো অন্যায় করিনি, বুঝলেন কর্নেল। আর বাচ্চু হলো অনিলের বন্ধু। বাচ্চু অনিলকে বলে কয়ে ফাইলটা হাতাতে রাজি করিয়েছিল। তা অনিলকে বুঝি সেই জন্য আমি কোনো টাকা কড়ি দিইনি? হ্যাঁ, বলুক তো আমার সামনে যে আমি ওকে কিছুই দিইনি। কর্নেল ঘড়ি দেখে বললেন, না দয়াময়ী দেবী, আপনি ট্রেন জার্নিতে খুব ক্লান্ত, আর একটা শুধু প্রশ্ন করব। ঠিক আছে কর্নেল, আপনি যত খুশি প্রশ্ন করুন না। আচ্ছা, শব্দ ছকের কাগজটা কি আপনি কখনো বাচ্চুকে দেখিয়েছিলেন? দয়াময়ী একটু চুপ করে থাকার পর বললেন, কর্নেল, এটা বছর তিনেক আগেকার ব্যাপার। তখন আমি এখানেই থাকি। খামটা ভুল করে আমি ছিঁড়িনি, তা আপনাকে কলকাতায় আমি বলেছি। আমি কৌতূহলী হয়েই খামটা কিন্তু ছিঁড়েছিলাম। কিছু বুঝতে না পেরে টেবিলে ড্রয়ারে রেখেছিলাম। তারপর হঠাৎ আমার মনেও পড়ল যে আমার স্বামী বলতেন গঙ্গা যমুনার তলায় নাকি কোন আমলের যক্ষের ধন পোতা রয়েছে। মনে পড়ার পর খামটা আলমারির লকারে আমি লুকিয়ে রাখলাম। এখন বাচ্চু ওটা তার মধ্যে দেখে ফেলতেও পারে। কেল্লাবাড়িতে যক্ষের ধনের গুজব ভীমগড়ে বরাবরই কিন্তু চালু রয়েছে কর্নেল। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, ঠিক আছে দয়াময়ী দেবী, আপনি বিশ্রাম করুন গিয়ে, দরকার হলে আবার যোগাযোগ করব। পাণ্ডে বললেন, মিসেস সাঁতরা, আপনি গাড়িতে বসুন, জাস্ট আ মিনিট। বলে উনি কর্নেলকে বারান্দার শেষ প্রান্তে ডেকে নিয়ে গেলেন। তারপর চাপা স্বরে দুজনের মধ্যে কিছু কথাবার্তা হলো। তারপর উনি জিপে গিয়ে বসলেন। এতক্ষণে দেখতে পেলাম জিপের পিছনের খোদলে কয়েকজন সশস্ত্র কনস্টেবল বসে রয়েছে। কর্নেল বললেন, না জয়ন্ত, 11:15 কিন্তু বাজে, চলো শুয়ে পড়া যাক। ঘরে ঢুকে আমি বললাম, সত্যি কর্নেল, দজ্জাল মহিলা বটে। বান্ধব পাঠাগারের ইন্দুবাবু কিন্তু ঠিক কথাই বলেছিলেন কর্নেল। কর্নেল বাথরুমে গিয়ে রাতের পোশাক পরে এলেন। তারপর বিছানায় শুয়ে বললেন, সুখবর ডার্লিং, আশা করি তোমার সুনিদ্রাই হবে। রাকেশ শর্মা জেরার মুখে কবুল করেছে। 14ই জুলাই সন্ধ্যার একটু আগে সে এবং বাচ্চু কেল্লাবাড়ির সেই ঢিবিতে বসে কথা বলছিল। কথা একটা চোরাই জিনিস নিয়ে, খুব দামি জিনিস। পাটোয়ারিজি দেখলেই নাকি কিনে নেবেন। তারপর রাকেশ গিয়ে মালিকের সঙ্গে কথাবার্তা বলে আসে, কিন্তু বাচ্চুর আর খোঁজ পায়নি। বাচ্চু রাকেশের বাড়িতে উঠেছিল, সেটাও সত্য। তো রাকেশ বরাবর দেখেছে যে বাচ্চু ওই রকম খামখেয়ালি, তাই তার নিপাত্তা হয়ে যাওয়া নিয়ে ও মাথা ঘামায়নি। আর হ্যাঁ,
রাকেশ বলেছে যে বাচ্চুকে কোনো চিঠিও লেখেনি। ইংল্যান্ড লেটারটা তাকে দেখিয়েছে পুলিশ, ইংরেজিতে টাইপ করা একটা চিঠি। তলার সইটা রাকেশের সইয়ের সঙ্গে কিন্তু মেলেনি। তো কর্নেল অন্য কাউকে দিয়ে হয়তো সই করিয়েছে, ধূর্ত লোক তো। কর্নেল জড়ানো গলায় বললেন, আহ এখন আমাদের দরকার বুঝলে জয়ন্ত আরেকটা চিঠি, তাহলেই কেল্লা ফতে। সেই চিঠিটা নিশ্চয়ই লেখা হয়েছিল এবং 13ই জুলাই রাকেশের চিঠির সঙ্গে কলকাতায় পৌঁছেছিল। আর বটকৃষ্ণবাবুর চিঠি 1লা জুলাই লেখা, অথচ পৌঁছালো 14 দিন পর, যখন বাচ্চু কলকাতা থেকে চলে এসেছে। ভীমগড় ডাকঘরের ডেট স্ট্যাম্পে তারিখটা ধেবড়ে গেছে। সে যাই হোক, বটকৃষ্ণবাবু কেন বাচ্চুকে পত্রপাঠ আসতে লিখেছিলেন? চিঠিটা কলকাতা পৌঁছাতেই বা এত সময় কেন লাগলো? কেন দেরিতে পোস্ট করেছিলেন? না কর্নেল, জবাব দেওয়ার জন্য তো বটকৃষ্ণবাবু আর ইহলোকে নেই, ছেড়ে দিন। না জয়ন্ত, তার হয়ে জবাব দেবার লোক রয়েছে, দেখা যাক। কর্নেলের নাক ডাকা শুরু হলো। এইরকমই ওর ঘুম, সামরিক জীবনে নাকি গাছের ডালেও ঘুমিয়ে পড়তেন। পরদিন যথারীতি কর্নেলের ডাকে ঘুম ভাঙল। প্রকৃতি বিজ্ঞানী প্রাতঃভ্রমণ সেরে এসেছেন, হাতে একগুচ্ছ অর্কিড। সুপ্রভাত বলে সম্ভাষণ করে জানালেন কেল্লা বাড়ির জঙ্গলে পাথরের ফাঁকে এর খোঁজ পেয়েছেন। হঠাৎ রাতের কথাটা আমার মনে পড়ে গেল। আমি বললাম, কর্নেল, আপনি কি সেই 3য় চিঠিটা খুঁজতে কেল্লাবাড়ি গিয়েছিলেন? কর্নেল হেসে বললেন, জয়ন্ত, বাচ্চুকে মেরে তার লাশ যেখানে পোতা হয়েছিল সেখানে মাটি নেই, লাইম কংক্রিটের চাবড়া স্তূপ। কাজে খনিকে কষ্ট করে খুঁড়তে হয়নি বুঝলে। চাবড়াগুলো সরালে ফুট 3 গর্তের তলায় ঘরের মেঝে, সেখানে লাশ ঠেলে ঢুকিয়ে চাবড়াগুলো চাপিয়ে দিলেই পাকা কবর কিন্তু তৈরি হয়ে গেল। মুশর বস্তির লোকেরা জাত শিকারী, কাজে শেয়াল আসার চান্সও নেই, শকুনও টের পাবে না, কারণ সেই কবরের ওপর ভাঙা ছাদের অংশ ঝুলছে। হ্যাঁ, মুসাররা কুকুর পোষে, কিন্তু ওদিকে গড় খাইয়ে এখন গভীর জঙ্গল হয়ে গেছে, কাজেই লাশ কোনোদিনই আবিষ্কৃত হতো না। আহা কর্নেল, চিঠিটা! হ্যাঁ, 2টো চিঠি আস্ত রেখে নিজেরটা বুদ্ধিমান খুনি হাতিয়ে নিয়েছিল। যাক, শত্রু পরে পরে, কিন্তু তখন অন্ধকার রাত, হয়তো বৃষ্টি পড়ছিল। চিঠিটা সাত তাড়াতাড়ি ছিঁড়ে কুচি কুচি করে কবরের চাবড়ার তলায় গুজে রেখেছিল। আর ওখানে বৃষ্টি বাঁচানো ভাঙা ছাদ রয়েছে, কাজে চিঠিটা ভেজেনি। কিন্তু আমার অবাক লাগছে জয়ন্ত, পুলিশ কবর খুঁড়ে লাশ বের করলো, অথচ নীল রঙের কুচিগুলো চোখে পড়লো না কেন? পুলিশ রুটিন ওয়ার্কে পটু, তাই অত হয়তো লক্ষ্য করেনি বলে কর্নেল জ্যাকেটের ভেতর পকেট থেকে রুমালে জড়ানো চিঠির কুচিগুলো বের করলেন। বললেন, জয়ন্ত, বাথরুমে যাওয়ার আগে এক কাজ করো তো, ফ্যানটা একটু বন্ধ করে দিয়ে যাও, নাহলে এগুলো সব উড়ে যাবে। দেখা যাক কতটা কি মেলাতে পারি। ফ্যান বন্ধ করে বাথরুমে গেলাম। এরপর ফিরে এসে দেখলাম কর্নেল তখনও নীলচে কুচিগুলো মেলাচ্ছেন। কাছে গিয়ে দাঁড়ালাম, দেখলাম এক একটা কুচিতে 1টা থেকে 2.5টা পর্যন্ত হরফ পড়া যাচ্ছে। একটু পরে কৃপানাথ কফি দিয়ে গেল। কর্নেল কফির পেয়ালা তুলে বললেন, এনাফ, বরাবর দেখে আসছি খুনি নিজের অজ্ঞাতসারে এমন কিছু চিহ্ন রেখে যায় যা তাকে ধরিয়ে দিতে সাহায্য করে। হয়তো ব্যস্ততা, কিংবা অতি বুদ্ধি, কিংবা বলতে পারো আতঙ্ক। তা কর্নেল, আপনি বুঝতে পারছেন যে এটা কার চিঠি? কর্নেল 4টে কুচির দিকে আঙ্গুল রাখলেন। দেখো, একটাতে বৃহ, দ্বিতীয়টাতে ব, তৃতীয়টাতে শব্দা এবং চতুর্থটাতে শুধু ন। বলে কর্নেল হাসলেন, তারপর আবার বললেন, জয়ন্ত, কিছু বুঝলে? বুঝতে পারলে কিছু? আমি নড়ে বসলাম, বললাম, মাই গুডনেস কর্নেল, বৃহৎ বঙ্গীয় শব্দাভিধান! তার মানে এই চিঠি অনিলবাবু লিখেছিলেন? মানে কর্নেল, আপনি কি বলতে চাইছেন যে অনিলবাবু দুটো খুন করেছেন? চুপ জয়ন্ত, রহমত আসবে এখনই জিপ নিয়ে, আমরা এখনই বেরোবো। রহমতের জিপ সবে পৌটিকো তলায় ঢুকেছে এমন সময় মিস্টার পান্ডের পুলিশ জিপও এসে হাজির হলো। পান্ডেকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল।
বারান্দায় উঠে ব্যস্তভাবে বললেন, কর্নেল সরকার, ইউ আর রাইট। ডাকঘরের বারান্দায় যে লোকটা টাইপ করে তার নাম হচ্ছে বদ্রীনাথ প্রসাদ। জেরার চোটে ও কবুল করেছে যে রাকেশের নামে চিঠিটা সে অনিলবাবুর অনুরোধে টাইপ করেছিল। কাজী অনিল সাঁতরাকে শেষ রাতে কর্নেল গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রাকেশ শেষ পর্যন্ত স্বীকার করেছে যে বাচ্চু তাকে বলেছিল অনিল চোরাই মালের জিম্মাদার। তারা দুজনে মিলে মালটা উদ্ধার করেছে। রাকেশ যেন পাটোয়ারিজির সাথে কথা বলে রাখে, রাতেই তারা মাল নিয়ে যাবে। কিন্তু কথা মতো বাচ্চু এবং অনিল সে রাতে কিন্তু যায়নি। পরদিন সকালে অনিল একা রাকেশকে সঙ্গে নিয়ে পাটোয়ারিজির কাছে কথা বলতে যায়। আর পাটোয়ারিজি বলেন যে মাল না দেখে দরদাম হবে না। অনিল আর কিন্তু যায়নি। এবার কেন যায়নি তা ওকে জেরা করে জেনে নেওয়ার চেষ্টা চলছে। দেখা যাক কি হয়। কর্নেল নিভে যাওয়া চুরুট ফেলে বললেন, সকালে মুসর বস্তিতে আমি গিয়েছিলাম, বুঝলেন। ভাড়ুয়া নামে একটা লোক বলল কিছুদিন থেকে অনিল সাঁতরাকে সে কেল্লাবাড়িতে ঘুরঘুর করতে দেখত। আর যখনই অনিল সেখানে যেত বটবাবু তাকে আড়ালে ফলো করত। ভাড়ুয়া জাত শিকারী। তার সঙ্গে কথা বলে আমি বুঝেছি ওর দৃষ্টিশক্তি বেশ তীক্ষ্ণ। কাজেই বোঝা যাচ্ছে যে বটবাবুর ফলো করে বেড়ানো অনিলের চোখে পড়ে থাকবে, তাই সে সতর্ক হয়ে গিয়েছিল। বলে কর্নেল আমার দিকে ঘুরে বললেন, দেখো জয়ন্ত, হাওড়া স্টেশনে বটবাবুর শেষ সংলাপে আরও একটা মাত্রা কিন্তু যোগ করা চলে। উনি বলেছিলেন, কি বলেছিলেন? কিন্তু তা কি করে সম্ভব? ভারী অদ্ভুত তো। তার মানে নবকুমার বাবু কলকাতা এসেছেন, কাজেই তার খুন হওয়াটা সম্ভব নয়। এরপর ভারী অদ্ভুত তো কথাটার মানে আরও অর্থবহ হচ্ছে যে ছেলের বাবাকে খুন করা ভারী অদ্ভুত তো। যাই হোক, বটবাবু কলকাতা ছুটেছিলেন বাচ্চুকে জানাতে যে অনিল কেল্লাবাড়িতে বড্ড বেশি ঘুরঘুর করে বেড়াচ্ছে, কারণ বাচ্চু তার চিঠিতে কিন্তু সাড়া দেয়নি। আমি বললাম, কিন্তু কর্নেল, নবকুমার বাবু যে ভিকটিম হতে পারেন বটবাবুর মাথায় এ ধারণা কেন এলো? পাণ্ডে একটু হেসে বললেন, জয়ন্তবাবু, দ্যাটস অ্যানাদার স্টোরি। পাটোয়ারিদের সঙ্গে সাঁতরাদের একটা রেষারেষি রয়েছে। হয়তো পাটোয়ারির ভাতিজার মুখে তেমন কিছু শুনে থাকবেন বটবাবু। মাঝে মাঝে দু দলে মারপিটও বেঁধে যায়। এই কেসের সঙ্গে ওটার অবশ্য কোনো সম্পর্ক নেই। একটা কাজিয়া বলতে পারেন, গ্রামের কাজিয়া। কর্নেল বললেন, তো বটবাবু সত্যি রক্ত দেখেছিলেন এবং লাশ উদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। আর অনিলও তককে তককে ছিল। পাঠাগারের ইন্দুবাবু বলেছিলেন যে অনিল ভালো টাইপের লোক, কিন্তু ওর পেটায় শরীর দেখলে বোঝা যায় যে ও শরীরের চর্চাও করত। ওর পক্ষে বটবাবু শাবল কেড়ে নিয়ে তাকে মারা খুব সহজ কাজ। দ্বিতীয় লাশটা পুঁতে ফেলার সুযোগ অনিল অবশ্য পায়নি। দিনের আলো ফুটে উঠেছিল। পাণ্ডে বললেন, কিন্তু কর্নেল সাহেব, ওয়্যার ইজ দ্যাট সোয়াস্তিকা? অনিলের বাড়ি সার্চ করে তো ওরকম কিছু পাইনি কর্নেল। কর্নেল সে কথার জবাব না দিয়ে কৃপানাথকে কফি আনতে বললেন। তারপর বললেন, মিস্টার পাণ্ডে, এই চিঠির কপিগুলো রাখুন। এতে একটা অভিধানের উল্লেখ রয়েছে, আমি পরে আপনাকে বুঝিয়ে বলবো খন। আসলে মকর, কচ্ছপ এবং রপট শব্দের রহস্য ফাঁস করার মতন অভিধান ভীমগড়ে দুর্লভ। সাধারণ বাংলা অভিধানে মকর অর্থ হচ্ছে কুমির এবং কচ্ছপ অর্থ কাছিম পাওয়া যাবে। রপট অর্থ যদি বা পাওয়া যায় তাতে নদী বা স্রোতই বোঝাবে। কিন্তু এখানে মকর যে গঙ্গার এবং কচ্ছপ যে যমুনার বাহন সেটার কিন্তু উল্লেখ রয়েছে। কাজে এক ঢিলে দুই পাখি বদের মতন অনিল বাচ্চুর শরণাপন্ন হয়েছিল। অভিধানও এলো এবং বাচ্চু পাশে থাকলে সে নির্ভয়ে কাজ করতে পারবে। বাচ্চু ছিল দুর্দান্ত প্রকৃতির যুবক। পাণ্ডে চিঠির কুচিগুলো রুমালে বেঁধে বললেন, হ্যাঁ কর্নেল, আপনি ঠিকই বলেছেন। ওর নামে পুলিশ রেকর্ডে অনেক সাংঘাতিক তথ্য রয়েছে। এরিয়ার সমস্ত মাফিয়া দলই ওকে সমীহ করে চলতো। মিসেস দয়াময় সাঁতরা ওকে জেনে শুনে পোষ্যপুত্র নিয়েছিলেন। বাচ্চু না থাকলে ওর দেওর ওকে প্রপার্টি থেকে কবেই বঞ্চিত করতেন। কফি এলো। কর্নেল বললেন, মিস্টার পাণ্ডে, কফি খেয়ে একটু নার্ভ চাঙ্গা করুন। স্বস্তিকা একটা জায়গাতেই কিন্তু লুকিয়ে রাখা অনিলবাবুর পক্ষে সম্ভব, পোস্ট অফিসের পার্সেল রুমে। চট বা ওই জাতীয় কিছু, ধরুন পিচবোর্ডের মোড়কে আপনি পেয়ে যাবেন। ভুয়ো নাম ঠিকানাও লেখা থাকতে কিন্তু পারে। কফি খেয়ে পাণ্ডে তাড়াতাড়ি জিপ নিয়ে বেরিয়ে গেলেন। কর্নেল মিটিমিটি হেসে বললেন, ডার্লিং,
আমরা বরং ব্রেকফাস্ট করেই বেরোবো। না, আর তারা দেখছি না, বলে সকৌতুকে ফিসফিস করে বললেন, শোনো, অনিলবাবুর সঙ্গে দেখা করার দিন পাশের পার্সেল রুমের একটা বেখাপ্পা সাইজের পার্সেল আমার চোখে পড়েছিল। আমার দেখেই খটকা লেগেছিল, বুঝলে। ডাকে এই সাইজের পার্সেল কিন্তু পাঠানো যায় না। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে এই গল্পটি শেষ হলো। আবার কালকে নিয়ে আসবো এরকমই নতুন স্বাদের কোনো ভালো রহস্য উপন্যাস। ততক্ষণের জন্য আমাকে বিদায় দেবেন। আবার আসছি, সাথে থাকবেন। নমস্কার।